ইয়েমেনে সৌদি জোটকে সামরিক অভিযান বন্ধের আহ্বান খামেনির। আটকে পড়াদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সমাপ্তি ঘোষণা নয়াদিল্লির। সিরিয়ার ইয়ারমুক শরণার্থী শিবিরে সংঘর্ষ বন্ধে আহ্বান জাতিসংঘের। আইএস নির্মূলের পর ইরাকের আনবার প্রদেশকে স্বায়ত্তশাসন দেবার ঘোষণা। নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত চুক্তিতে সই করবে না ইরান, সাফ জানালেন রুহানি। পরমাণু স্থাপনায় সামরিক হামলার পক্ষে রিপাবলিকান নেতারা। এবং মুম্বাই হামলায় অভিযুক্ত লাখবির মুক্তির সিদ্ধান্তকে অবৈধ বলল ভারত। পাকিস্তানের আন্তরিকতা নিয়েও প্রশ্ন। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছে আমি সজল দাস। ইয়েমেনে সৌদি জোট গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে অবিলম্বে তাদের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ সালের অনুগত বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আরব জোট। পাশাপাশি দেশটিতে মানবিক ত্রাণ পাঠাচ্ছে এমন সংস্থাগুলোকে সাহায্য করারও দাবি করেছে জোটের মুখপাত্র। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ইউনিসেফ। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বিধ্বস্ত ইয়েমেনের বন্দরনগরী এডেন ও রাজধানী সানা। হাউথিদের দমনে গত বুধবার থেকে আবাসিক এলাকাতেও চলছে হামলা। গণমাধ্যমের খবরে বলা হয় লাখ লাখ মানুষ এ যুদ্ধের কবলে পড়ে ঘরছাড়া হয়েছে। এই অবস্থায় শিশুদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইউনিসেফ জানিয়েছে ইয়েমেনে বর্তমানে প্রায় 1,60,000 শিশু অপুষ্টিতে ভুগছে। ইয়েমেনে প্রতিনিয়ত বাড়ছে নিহত ও ঘরহারা শিশুর সংখ্যা। চলমান লড়াইয়ের কারণে এ সংখ্যা দ্রুত বাড়তে থাকায় শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এরই মধ্যে সৌদি জোটের পক্ষ থেকে বলা হয় ইয়েমেনে যারা মানবিক সাহায্য পাঠাচ্ছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় সহায়তা করছে তারা। বিশ্বের প্রতিটি দেশ চাইছে ইয়েমেনের সাংবিধানিক সরকার ব্যবস্থা নিরাপদ হোক, আমরাও তাই চাইছি। ইয়েমেনের বন্দর এলাকাকে সুরক্ষিত করে রেড ক্রসের মতো আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোর চিকিৎসা ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করছি আমরা। পাশাপাশি বিমান হামলা অব্যাহত রেখেছে আন্তর্জাতিক জোট। বৃহস্পতিবার ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ সালের অনুগত বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। এদিকে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি অভিযোগ করেছেন শিয়াপন্থী হাউথিদের দমনের নামে বিমান হামলা চালিয়ে ইয়েমেনে গণহত্যার মতো জঘন্য অপরাধ করছে সৌদি জোট। একটি স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্রে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়াচ্ছে সৌদি জোট। তারা যে অপরাধ করেছে তা গাজায় ইহুদিদের চালানো গণহত্যার চেয়ে কোনো অংশে কম নয়। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা। অন্যদিকে জোটের এই বিমান হামলার প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনে হাউথিদের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে পাকিস্তানের কট্টরপন্থী সুন্নিরা। পাকিস্তান পার্লামেন্টে সৌদি জোটের সাথে যোগ দেয়া নিয়ে যারা বিতর্ক করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ইয়েমেন প্রসঙ্গে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া চলবে না। ইসলামের শত্রু যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ইসলামাবাদ। সৌদি জোটের অব্যাহত বিমান হামলার মধ্যেই ইয়েমেনের প্রাকৃতিক গ্যাস ভান্ডার খ্যাত সাবওয়া প্রদেশের রাজধানী আতাক দখলে নিয়েছে হাউথি বিদ্রোহীরা। নৌবন্দরের খুব কাছের এই শহরটিতে পৌঁছে সরকারি অফিস ও নিরাপত্তা বাহিনীর কার্যালয় দখলে নেয় শিয়াপন্থী হাউথিরা। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। ইয়েমেন থেকে ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করেছে নয়াদিল্লি। সেই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে ইয়েমেনে ভারতীয় দূতাবাস। এদিকে ভালো চাকরি ছেড়ে ফিরে আসা ভারতীয়রা অনেকেই শঙ্কায় রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। ইয়েমেনের রাজধানী সানা থেকে বোমা হামলার দুঃসহ স্মৃতি নিয়েই অনেক ভারতীয় ফিরে এসেছেন নিজ দেশে। প্রাণে বেঁচে ফিরলেও উপার্জনের একমাত্র অবলম্বনটিও ফেলে আসতে হয়েছে সেখানে। আমি সেখানে হাসপাতালের আইসিইউতে কাজ করতাম। হাসপাতাল কেঁপে উঠত বোমার শব্দে। আমরা শুধু প্রার্থনা করতাম যাতে বেঁচে ফিরতে পারি। আমি সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি। আমার প্রায় $12,000 ঋণ হয়েছে। আগামী 2-3 মাসের মধ্যে ইয়েমেনের পরিস্থিতি ভালো হলে আমি আবার সেখানে ফিরে যাব। এদিকে এক টুইটার বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান ইয়েমেনের ভারতীয় দূতাবাসের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
হাউথিদের দমনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর 4,500-এরও বেশি ভারতীয়কে এডেন ও সানা থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের সঙ্গে উদ্ধার করা হয় বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সহ 40টি দেশের প্রায় 1000 খানেক নাগরিককে। বৃহস্পতিবার ভারত সরকার এই উদ্ধার অভিযান শেষ করে। এর আগে ইয়েমেনে আটকে পড়া 11 ভারতীয়কে উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। এই পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও মনে করা হচ্ছে। তাসমিন রুমা, সময় সংবাদ। সিরিয়ার ইয়ারমুক শরণার্থী শিবিরে সংঘর্ষ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় আনবার প্রদেশটিকে স্বায়ত্তশাসন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এ পরিস্থিতিতে ইরাক ও সিরিয়ায় আইএস অবস্থান লক্ষ্য করে 19 দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমানগুলো। সিরিয়ার ইয়ারমুক শরণার্থী শিবিরে ইসলামিক স্টেট জঙ্গি ও আসাদ বিরোধী হিসেবে পরিচিত ফিলিস্তিনি গোষ্ঠী বায়েত আল মাকদেস যোদ্ধাদের মধ্যে এখনও সংঘর্ষ চলছে। প্রায় 20,000 ফিলিস্তিনি শরণার্থী এবং বেসামরিক সিরীয়রা তাই শরণার্থী শিবির ও এর আশেপাশের এলাকা থেকে বেরোতে পারছেন না। আর সেখানকার পরিস্থিতি বিবেচনা করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানালেন, ইয়ারমুকের মানবিক পরিস্থিতির বিপর্যয়ের ঘটনায় জাতিসংঘ উদ্বিগ্ন। সংঘাত আর সংঘর্ষের মধ্যে ওই অসহায় মানুষগুলো বন্দী হয়ে আছে, যাদের মধ্যে প্রায় 4000 শিশু। এটা সত্যি ভয়াবহ আর যুদ্ধ অপরাধের শামিল। এই গণহত্যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাই সারা বিশ্বের প্রতি বলছি, আপনারা এদের বাঁচান। সিরিয়ায় যখন সংঘাত বন্ধ করতে বলছেন জাতিসংঘ মহাসচিব, তখন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জানালেন, আনবার প্রদেশে আইএস জঙ্গি নির্মূল অভিযান শেষ হলে উত্তরাঞ্চলীয় প্রদেশটিকে স্বায়ত্তশাসন প্রদান করবে তার সরকার। প্রদেশটির হাব্বানিয়া বিমান ঘাঁটিতে শিয়া সেনা সমাবেশে বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন। আল্লাহ সহায় হলে খুব শিগগিরই আনবারের সবগুলো গ্রাম আর শহর সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করব। আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়েছে। আনবারের শীর্ষ নেতাদের বলছি, ওদেরকে দমন করা হলে আপনাদের এলাকা আপনারাই নিয়ন্ত্রণ করবেন। তবে এত কিছুর পরও থামছে না আইএসের হত্যাযজ্ঞ। ইরাকি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী দেশটির আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলে কায়েম জেলায় প্রকাশ্যে 300 নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা, যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে সেখানকার উপজাতীয় নেতারা। এ পরিস্থিতিতে ইরাক ও সিরিয়ায় আইএস অবস্থান লক্ষ্য করে 19 দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। এর মধ্যে সিরিয়ার আল হাসাকা ও রাক্কা শহরে 7 দফা এবং ইরাকের বেইজি, মসুল, সিনজার ও তাল আফার এলাকায় 12 দফা বিমান হামলা চালানো হয়। এছাড়া ইরাকের দিয়ালা প্রদেশের হামরিন পার্বত্য এলাকায় ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 22 আইএস জঙ্গি নিহত এবং 2টি ভারী যানবাহন ধ্বংস করে দেওয়া হয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ফ্রান্সের একটি গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক হ্যাক করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। হ্যাকিং এর কারণে TV5 ম্যানদের নামে ওই টিভি নেটওয়ার্কের 11টি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়। ফ্রান্সের স্থানীয় সময় বুধবার ভোরে ওই হ্যাকিং এর ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যাকারদের দখলমুক্ত করা হলে পুনরায় সম্প্রচার শুরু করে চ্যানেলগুলো। একই সাথে চ্যানেলগুলোর ওয়েবসাইটও হ্যাক করে আইএস হ্যাকাররা। এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, সন্ত্রাসবাদের মদতদাতার তালিকা থেকে কিউবাকে বাদ দিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ। আমেরিকার সম্মেলনে ওবামা ও ক্যাস্ট্রোর বৈঠকের সম্ভাবনা। সব নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত তেহরান কোনো চুক্তিতে সই করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী হাসান রুহানি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এখনও চূড়ান্ত চুক্তি না হয় একে সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটিই করছেন না তিনি। তবে চূড়ান্ত চুক্তি হলে সঙ্গে সঙ্গেই ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে রিপাবলিকান সিনেটর টম কটন বলেছেন, সামরিক অভিযান চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতার দ্রুত অবসান সম্ভব। গত সপ্তাহে সুইজারল্যান্ডের লুজানেতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 6 বিশ্বশক্তির সঙ্গে সমঝোতার পর প্রথমবারের মতো এ বিষয়ে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সরাসরি এক টিভি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে খামেনি জানান, এখনো চূড়ান্ত চুক্তি না হওয়ায় একে সমর্থন কিংবা বিরোধিতা কোনোটিই করছেন না তিনি। তবে চুক্তি বাস্তবায়ন করতে হলে অবশ্যই তুলে নিতে হবে ইরানের ওপর পশ্চিমা বিশ্বের আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা। আমি চুক্তিকে সমর্থন করছি না, এর বিরোধিতাও করছি না, কারণ এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। পুরো বিষয়টি আসলে নির্ভর করছে একে অপরের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি চূড়ান্ত সমঝোতার উপর।
এ সময় খামেনি আরো বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানির ওপর তার আস্থা ও বিশ্বাস রয়েছে। তবে পরমাণু চুক্তির আড়ালে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। এদিকে প্রায় একই রকম মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্ব সব নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই চুক্তিতে সই করবে না তেহরান। এ সময় তিনি আরো বলেন, পুরো বিশ্ব বুঝতে পেরেছে কোনো নিষেধাজ্ঞার কাছে মাথা নত করে না ইরান। চূড়ান্ত চুক্তি বাস্তবায়নের দিনই ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তা না হলে আমরা কোনো চুক্তিতে সই করব না। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে একটি প্রগতিশীল ইসলামিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ইরানের শাসন ব্যবস্থাকে কিছুতেই বদলে ফেলা সম্ভব হবে না। এদিকে ওবামা প্রশাসন যখন কূটনৈতিক পন্থায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে, তখন তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ গ্রহণের পক্ষপাতী অধিকাংশ রিপাবলিকানরা। আবারও তারই প্রতিধ্বনি শোনা গেল রিপাবলিকান সিনেটর টম কটনের বক্তব্যে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি হামলার মাধ্যমে মাত্র কয়েকদিনেই দেশটির বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মুক্তি দিলেই কেবলমাত্র দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুর্কি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে মুক্তি দেয়া এবং তার সমর্থকদের ওপর থেকে মৃত্যুদণ্ডাদেশ উঠিয়ে নেওয়া উচিত। তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা এরদোয়ানের মন্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। 2013 সালে মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। মুক্তি পেলেন মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লাখভি। তাকে পুনরায় মুক্তি দেওয়ার পাকিস্তান আদালতের এই সিদ্ধান্তকে অবৈধ বলে মন্তব্য করেছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এমনকি ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের আন্তরিকতা নিয়ে। 2008 সালে 26 নভেম্বর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই যেন পরিণত হয়েছিল নরকের নগরীতে। এদিন দক্ষিণ মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে সিরিজ জঙ্গি হামলায় নিহত হয় 166 জন। জঙ্গিদের আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু ছিল হোটেল তাজ। নিরাপত্তা বাহিনী সেখানে জঙ্গি বিরোধী অভিযান চালালে জীবিত ধরা পড়ে আজমল কাসাব। তার পাকিস্তানি পরিচয়ের সূত্র ধরে ভারত দাবি করে পাকিস্তানের মাটিতে এই হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ হয়েছে, যদিও পাকিস্তান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। মূল পরিকল্পনাকারী হিসেবে ওই বছর পাকিস্তানে আটক করা হয় জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার নেতা জাকিউর রহমান লাখভিকে। গত বছরের ডিসেম্বর মাসে আদালত লাখভিকে জামিন দিলে এবছরের 14 মার্চ জামিনাদেশ বাতিল করে লাখভিকে 1 মাস আটকে রাখার অধ্যাদেশ জারি করা হয়। পাঞ্জাব সরকার আদালতকে জানায়, লাখভির বিরুদ্ধে গোপন গোয়েন্দা তথ্য থাকায় তাকে আটক রাখা হয়েছে। আদালতে সেই তথ্য পেশ করা হলে তা বিশ্বস্ত নয় বলে জানান বিচারক। পর বৃহস্পতিবার অধ্যাদেশটির বিরুদ্ধে লাখভির আবেদনের প্রেক্ষিতে তা খারিজ করে দেন লাহোর আদালত। তবে আদালত লাখভিকে আদিয়াল জেল কর্তৃপক্ষকে 20 লাখ রুপির মুচলেকা দেওয়ার আদেশ দেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। তারা বলছে, মুম্বাই হামলার পেছনে লাখভির জড়িত থাকার বিষয়ে স্পষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তান আদালতের এই মুক্তির আদেশ বেআইনি। তাকে আটকে রাখার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায় ভারত। আমাদের অবস্থান পরিষ্কার। লাখভির মামলায় পাকিস্তান কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থা আদালতে যে সব ধরনের তথ্য উপাত্ত পেশ করেছেন তা আমাদের কাছে জমা দিতে হবে। পেশোয়ারের নৃশংস হামলা থেকেও পাকিস্তান কোনো শিক্ষা নিতে পারেনি। পাকিস্তান মুখে সন্ত্রাস নির্মূলের কথা বলছে ঠিকই, কিন্তু লাখভির মতো সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হলে তা কখনোই সম্ভব হবে না। আদিয়ালা কারাগারে লাখভি ছাড়াও মুম্বাই হামলায় অভিযুক্ত আরো 6 জন বন্দী আছেন। তাদের মধ্যে জারার শাহ ও লাখভি মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী বলে অভিযোগ ওঠে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সন্ত্রাসবাদের মদতদাতার তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্টের কাছে সুপারিশ করেছে বলে জানিয়েছেন প্রভাবশালী এক মার্কিন সিনেটর। পানামায় আমেরিকার 2 মহাদেশের সংঘ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস OAS এর সম্মেলন চলার সময় প্রকাশ পেল এ তথ্য। আর এই সম্মেলন দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর বৈঠকে বসার সুযোগ তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রেসিডেন্টকে।
পানামায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সামিট অব আমেরিকাসের প্রতিবাদে পদযাত্রা ও সমাবেশ করে আমেরিকা অঞ্চলের প্রায় 2000-এর বেশি আন্দোলনকর্মী। নিজেদের 4 দিনব্যাপী পিপলস সামিটে অংশগ্রহণকারীরা লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব কমানোর দাবি জানান। ওএএস সম্মেলনে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার প্রতিবাদে একই দিন পানামা সিটিতে বিক্ষোভ করেন কিছু সংখ্যক কিউবান। সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে বিক্ষোভকারীরা বলেন, সন্ত্রাসী আর হত্যাকারীকে অংশগ্রহণ করতে দিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে আয়োজকরা। আমাদের প্রতি কিউবার সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠনের সমর্থন রয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করে আমরা সেই সমর্থনকে অবমূল্যায়ন করতে পারি না। তবে বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সম্মেলনে যোগ দিতে এসে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও কিউবান পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ। অর্ধ শতাব্দীর বেশি সময় পর বৃহস্পতিবার প্রথমবারের মতো দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা মুখোমুখি আলোচনা করেন। ঐতিহাসিক এ সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে পানামা পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলনের ফাঁকে ওবামা ও কাস্ত্রোর বৈঠক হতে পারে। সবশেষ 1959 সালে দুদেশের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক হয়েছিল। দুদেশের শীর্ষ নেতাদের বৈঠক ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক আবারও স্থাপনে গতি আনবে বলে আশাবাদী সাধারণ কিউবানরা। তবে তাদের আশাবাদে হতাশার ছাপও রয়েছে। আমি বিশ্বাস করি দুদেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়ার সক্ষমতা রয়েছে প্রেসিডেন্ট কাস্ত্রোর। তবে আমাদের এও মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র তার নিজস্ব নীতিতে চলে, যা নিয়ে আমরা সবসময় আপত্তি তুলে আসছি। এতে সম্পর্ক গড়ে তোলাটা আসলেই কঠিন। আমার ধারণা তারা চুক্তিতে পৌঁছাতে পারেন। কিউবাকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশের তালিকা থেকে বাদ দেয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু তারপরও কোথায় যেন ঘাটতি থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এরই মধ্যে মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য বেন কার্ডিন বলেছেন, সন্ত্রাসে মদতদাতা দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দিতে সুপারিশ করা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা সুপারিশ আমলে নিলে এ ব্যাপারে 45 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কংগ্রেস। ইরান, সুদান ও সিরিয়ার সঙ্গে 1982 সাল থেকে কিউবাকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। শরীফুল ইসলাম, সময় সংবাদ। পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরা সামরিক বাহিনীর সদস্যদের ওপর যে নির্যাতন চালিয়েছে তা যুদ্ধাপরাধে শামিল বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা জানায়, দোনেৎস্ক ও লুহান্স্কে বন্দী সেনা সদস্যদের ওপর অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করার প্রমাণ পেয়েছেন তারা। অধিকাংশ সেনা সদস্যদের মাথা ও শরীরের ওপরের অংশে গুলি করে হত্যা করা হয়, যাদেরকে দেভলৎসভ থেকে গত ফেব্রুয়ারিতে ধরে নিয়ে যায় বিদ্রোহীরা। অ্যামনেস্টি জানায়, বিভিন্ন ভিডিও চিত্র ও ছবি থেকে এসব প্রমাণ পেয়েছেন তারা। ইউরোপকে বিভক্ত করার উদ্দেশ্যেই নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ও সোভিয়েত নেতা জোসেফ স্টালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। বৃহস্পতিবার কিয়েভের পাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে তৈরি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এমন কথা বলেন তিনি। একই দিন ইউক্রেনের পার্লামেন্টে কমিউনিজম ও নাৎসিবাদের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা বিল পাশ হয়। এদিকে ইউক্রেনের সেনাবাহিনীতে নতুন নিয়োগ প্রস্তাবের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশটির শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সহ রুশপন্থী বিদ্রোহীদের দমন করতেও তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ইতালির মিলানের আদালতে বিচারাধীন এক ব্যক্তির গুলিতে বিচারক ও এক আইনজীবী সহ 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ক্লডিও গিয়ার্ডিলো নামে ওই বন্দুকধারীকে গ্রেফতার করে পুলিশ। আদালত কক্ষে গুলি চালিয়ে 4 জনকে হত্যার পর সেখান থেকে পালিয়ে যায় গিয়ার্ডিলো। পরে পুলিশ তাকে তাড়া করে একটি সামরিক ব্যারাকের কাছ থেকে ধরে ফেলে। ক্লডিওর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির মামলা চলছিল। গত জানুয়ারিতে প্যারিসের শার্লি অবদো কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইতালি। এর মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রকৃতি যেন মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছে কাশ্মীরকে। আর এই কাশ্মীর উপত্যকার প্রাণকেন্দ্র শ্রীনগর। শ্রীনগরের প্রধান বৈশিষ্ট্য লেক ও বাগান। এবার শ্রীনগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিলাসবহুল বাসের, যেখানে রয়েছে অত্যাধুনিক সব সুবিধাদি।
ভারতের জম্মু কাশ্মীর সবসময় পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের জন্য উদ্বোধন করা হয়েছে বিলাসবহুল বাস সার্ভিসের। অন হুইলস নামে এ বাসে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা। আমাদের দেশে এই ধরনের পরিকল্পনা এটাই প্রথম। এতে আছে রেস্টুরেন্ট, ক্যাফে, বিশ্রামের ব্যবস্থা। যুক্তরাজ্য, প্যারিস, হংকং ও দুবাইয়ে এই ধরনের ব্যবস্থা দেখা যায়। এর মাধ্যমে জম্মু কাশ্মীরকে আমরা পুরো বিশ্বের সঙ্গে পরিচিত করার চেষ্টা করছি। এছাড়াও এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হবে। শুধুমাত্র উচ্চবিত্তের জন্য নয়, এ ব্যবস্থা সব স্তরের মানুষের জন্য করা হয়েছে। বিদেশি পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীরাও এই সুবিধা উপভোগ করতে পারবেন। আমি মনে করি এটি খুব দারুণ একটি ব্যবস্থা। কোম্পানি কর্তৃপক্ষ দর্শনার্থীদের কথা চিন্তা করে যে পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করছি এটা খুব ভালো মতোই চলবে। ভূস্বর্গ হিসেবে পরিচিত জম্মু কাশ্মীর ভ্রমণকে আরো আনন্দদায়ক ও রোমাঞ্চকর করে তুলতে অন হুইলস যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। শিরিন আক্তার, সময় সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরীফে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 10 জন। এছাড়াও আহত হয়েছেন অন্তত 65 জন। নিহতদের মধ্যে পুলিশ ও আইনজীবী রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও আহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুসহ 26 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে 5 থেকে 6 জন বন্দুকধারী হঠাৎ হামলা চালায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। প্রায় 5 ঘন্টা বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। তবে হামলায় অ্যাটর্নি জেনারেল অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। মেক্সিকোর টাক্সপান বন্দরে উত্তর কোরিয়ার একটি নিষিদ্ধ জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মুদুবং নামের ওই জাহাজটিকে বৃহস্পতিবার 50 জন ক্রু সহ আটক করে মেক্সিকো বন্দর কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অংশ হিসেবে তালিকাভুক্ত নিষিদ্ধ জাহাজ হওয়ায় এটিকে আটক করা হয় বলে মেক্সিকোর পক্ষ থেকে জানানো হয়। তবে উত্তর কোরিয়া জানায় জাহাজটি নিষেধাজ্ঞার আওতামুক্ত এবং এটিকে অবৈধভাবে আটক করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে জাহাজটিকে দ্রুত ছেড়ে দিতে মেক্সিকোর প্রতি হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া। আটককৃত জাহাজের 50 জন ক্রু সুস্থ আছেন বলে জানিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ। কলম্বিয়ায় গেল 1 দশক ধরে চলা সংঘাতে নিহত 2 লাখের বেশি মানুষের স্মরণে এক শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করেছে দেশটির হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার দেশটির রাজধানী বোগোতার রাস্তায় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রায় 30,000 মানুষ। এ সময় সমাবেশকারীরা দেশটির সরকার ও বিদ্রোহী গোষ্ঠী এফএআরসির মধ্যে চলমান আলোচনাকে সমর্থন জানান। কিউবার হাভানায় গত 2 বছর ধরে সরকার ও এফএআরসির মধ্যে আলোচনা চলে আসছে। এই আলোচনার অংশ হিসেবে বিদ্রোহী গোষ্ঠীর ওপর সরকারি বিমান হামলা বন্ধ রাখা হয়েছে। সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে সরকারের পদক্ষেপ অনুকরণীয় বলে মন্তব্য করেছেন মার্কিন লেখক মাইকেল গ্রসম্যান। সম্প্রতি রিল্যাক্টেন্ট জেল নামে তার একটি বই প্রকাশ পায়। তিনি একাধারে ধর্মীয় ও মানবাধিকার বিষয়ক আইনজীবী। সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাইকেল গ্রসম্যান বলেন, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সরকারের সাহসী ভূমিকা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম কমিউনিটিরও প্রশংসা করে তিনি বলেন, ধর্ম কখনো মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে না। গত 40 বছর ধরে নিউ ইয়র্কে আইন পেশায় নিয়োজিত গ্রসম্যান জাতীয় পর্যায়ে ধর্মীয় অধিকার বিষয়ক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় পরিবেশ নিয়ে কাজ করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক ক্ষেত্রে বিনিয়োগ ও পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করতে ফ্রান্সে পৌঁছেছেন। ইউরোপের 3 দেশ সফরের প্রথম দফায় তিনি বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছলে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ও ভারতের রাষ্ট্রদূত অরুণ সিং তাকে স্বাগত জানান। মোদির এ সফরকালে দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তা, পরমাণু শক্তি ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। ফ্রান্স সফর শেষে জার্মানি ও কানাডা সফর করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। চিলিতে ভয়াবহ বন্যায় নিহত 26 জনের মধ্যে 4 জন চীনের নাগরিক শনাক্ত করেছে দেশটির নিরাপত্তা বিভাগ। দেশটিতে গত 80 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় তারা। চিলির জরুরি বিভাগ জানায়, বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। এদিকে মার্চ থেকে শুরু হওয়া ভারী বর্ষণে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। চরম আকার ধারণ করেছে পানি ও বিদ্যুৎ সংকট। এছাড়াও বন্যা দুর্গত মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগসহ নানা ধরনের ফ্লু।
ফলে মানবেতর জীবন কাটাচ্ছেন সেখানকার মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 27,000। দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের রাজনীতিক সিসিল রোডসের মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। বর্ণবাদের প্রতীক হিসেবে পরিচিত ওই মূর্তিটি সরিয়ে ফেলতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য সেখানকার কাউন্সিল বুধবার এক ভোটের আয়োজন করে। সেখানে মূর্তিটি সরিয়ে ফেলার পক্ষে বেশি ভোট পড়লে বৃহস্পতিবার তা অপসারণ করা হয়। ব্রোঞ্জের তৈরি মূর্তিটি এখন দেশটির ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে আছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ে উল্লাস করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা দক্ষিণ আফ্রিকা থেকে ঔপনিবেশিক নেতাদের অন্যান্য মূর্তি দ্রুত সরিয়ে ফেলারও দাবি জানায়। রোডসের মূর্তিটি 1934 সালে স্থাপন করা হয়েছিল। সাইপ্রাসের ভূমধ্যসাগরীয় দ্বীপাঞ্চলে দেখা মিলল দুর্লভতম প্রজাতির ব্ল্যাক ফ্ল্যামিঙ্গো পাখির। পাখি বিশারদদের মতে প্রাণীজগতে এটিই একমাত্র ব্ল্যাক ফ্ল্যামিঙ্গো পাখি। দর্শক, সাইপ্রাসের দ্বীপে চলুন দেখে আসি ব্ল্যাক ফ্ল্যামিঙ্গোকে। সাইপ্রাসের একরতিরি লবণ হ্রদে প্রতি বছর 20,000-এরও বেশি ফ্ল্যামিঙ্গো পাখি এসে ভিড় করে, যা সত্যিই এক মনোমুগ্ধকর দৃশ্যের জন্ম দেয়। সাইপ্রাসের ভূমধ্যসাগরীয় একরতিরি দ্বীপে বৃহস্পতিবার ঘুরে বেড়াচ্ছিল হাজার হাজার ফ্ল্যামিঙ্গো পাখি। আর এই পাখিদের দলে হঠাৎ করেই দেখা গেল কালো রঙের একটি ফ্ল্যামিঙ্গোর। বিরল প্রজাতির পাখিটি পাখি প্রেমিকদের মাঝে এনে দিয়েছে আনন্দ আর উচ্ছ্বাস। বিজ্ঞানীদের মতে সাধারণত ফ্ল্যামিঙ্গো পাখি দেখতে হালকা গোলাপি রঙের হলেও শরীরে বিশেষ এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই পাখিটির পালকগুলো কালো রং ধারণ করেছে। ওই অঞ্চলে ফ্ল্যামিঙ্গো পাখিদের পর্যবেক্ষণে নিয়োজিত ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানী প্যান্টেলিস শেরিলাও উচ্ছ্বসিত হয়ে পাখিটিকে প্রথম দেখার কথা জানালেন। সকালবেলা আমরা যখন প্রতিদিনের মতো পাখিগুলো গুনতে টেলিস্কোপে চোখ রাখি, তখনই বড়সড় একটা ধাক্কা খাই। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। হাজার হাজার ফ্ল্যামিঙ্গোর দলে একটা ব্ল্যাক ফ্ল্যামিঙ্গো, এটা সত্যিকার অর্থেই এক সৌভাগ্য। বছর কয়েক আগে ব্ল্যাক ফ্ল্যামিঙ্গো প্রথমবারের মতো দেখা গিয়েছিল ইসরায়েলে। পাখি বিশারদ আর পরিবেশ বিজ্ঞানীরা তখন থেকে অপেক্ষা করছিলেন কখন আবার এই দুর্লভ প্রজাতির পাখিটিকে দেখা যায়। এবার তাদের অপেক্ষার প্রহর ফুরালো। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইয়েমেনে সৌদি জোটকে সামরিক অভিযান বন্ধের আহ্বান খামেনির। আটকে পড়াদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা নয়াদিল্লির। সিরিয়ার ইয়ারমুক শরণার্থী শিবিরে সংঘর্ষ বন্ধে জাতিসংঘের আহ্বান। আইএস নির্মূলের পর ইরাকের আনবার প্রদেশকে স্বায়ত্তশাসন দেবার ঘোষণা। নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত চুক্তিতে সই করবে না ইরান, সাফ জানিয়ে দিলেন রুহানি। পরমাণু স্থাপনায় সামরিক হামলার পক্ষে রিপাবলিকান নেতারা। এবং মুম্বাই হামলায় অভিযুক্ত লাখভির মুক্তির সিদ্ধান্তকে অবৈধ বলল ভারত। পাকিস্তানের আন্তরিকতা নিয়েও প্রশ্ন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।